আরে ভাই, নির্বাচন করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন একাধিকবার বলেছে যে তারা জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুত, তাদের সেই সক্ষমতা রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার প্রায় শেষের দিকে। যদি ইলেকশন কমিশন করতে পারে তাহলে আপনিও অবাস্তব ডিরেক্ট বলে দেওয়ার কে? এতদিন কিন্তু এই 5 মাসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এত স্পষ্টভাবে কখনো বলেনি যে দ্রুত নির্বাচন তারা চায়। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল সার্জিস আলম, তিনি বলেছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন এক কথায় অসম্ভব এবং অবাস্তব। আজকের আলোচনার আমার মূল প্রসঙ্গ এইটা যে সার্জিস কে এই কথা বলার। নির্বাচন তো করতে পারবে কি পারবে না সেটা বলবে ইসি, ইলেকশন কমিশন। 6 মাসে হোক, 6 বছরে হোক, 6 দিনে হোক। হু ইজ সার্জিস, এইটা আলোচনা। আর একই সঙ্গে আপনারা জানেন যে গতকাল ভারতের উইয়ন টেলিভিশন গণমাধ্যম তারা একটা ইন্টারভিউ ছাপিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর এরিক গারসেইটির। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত দুটি দেশই অতি দ্রুত বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা দেখতে চায় এবং দ্রুত নির্বাচন চায়। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট বিষয় যে তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের যে নেপথ্যে একটা শক্তি হয়েছিল, তারা কি সেই শক্তির যে হাত বাড়িয়েছিল সেই হাতটা কি গুটিয়ে নিল? এটাও বিস্তারিত আলোচনা করব যে কি অবস্থা। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার বা আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে ওয়েলকাম, কমেন্টস অপশনে আপনার মতামত জানাতে পারেন। যেটা বলছিলাম যে সার্জিস আজকে পঞ্চগড়ে বলেছে যে 6 মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব। কেন বলেছে? কারণ বিএনপির পক্ষ থেকে আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, তার যে ভাষ্য, সেই ভাষ্যের আরেকটা পয়েন্ট যেটা তারা বারবার বলে আসছে, বলে থাকে যে এই যে জুলাই অভ্যুত্থান, এটা শুধু নির্বাচন করার জন্যই না। তাহলে কিসের জন্য? মানে তাদের চাওয়াটা দেখেন যে একটা অনির্বাচিত সরকার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেন থাকে এবং তারা যেন এই যে এখন যেটা করছে সমন্বয়ক হিসেবে, মানে পুরো এই জুলাই যে ছাত্র জনতার আন্দোলন, সেটার মূল স্টেক হোল্ডার দাবি করে যে তারাই করেছে, সেরকম একটা ভাব নিয়ে যেন সারা দেশ বিচরণ করতে পারে, যেন সারা দেশে তারা মানে আঙ্গুল ঘোরাতে পারে। সেই জন্য তাদের চাওয়া যে নির্বাচন সম্ভব না। আরে ভাই, নির্বাচন করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন একাধিকবার বলেছে যে তারা জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুত, তাদের সেই সক্ষমতা রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ
করার প্রায় শেষের দিকে যদি ইলেকশন কমিশন করতে পারে তাহলে আপনি অবাস্তব ডিরেক্ট বলে দেওয়ার কে, যে আপনি বলেন যে প্রায় অসম্ভব এবং অবাস্তব। মানে আপনারা কি চান এইটা, এই সরকারটা এইভাবে চলতে থাকুক? এই যে 5.5 মাস যাচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা আসছে, আনতে পেরেছেন আপনারা? শুধু নিজের সুবিধার জায়গা ছাড়া অন্যদিকে তো আপনাদের কোনো মনোযোগ নাই। জনগণের জন্য আপনাদের মানে কোনো কথাই এখন পর্যন্ত বেরোয় না। আপনার উপর যে দায়িত্ব, যে আপনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল, আপনি তো সেই শহীদদের তালিকা করতে 5.5 মাস লাগালেন না। কালকে না পরশু দিন গেজেট প্রকাশিত হয়েছে 800 সামথিং, কিন্তু মুখে যদিও আপনারা বলেন যে 1,500, 2,000, 3,000 লোকজন মারা গেছে। আহতরা রাস্তায় নেমে আন্দোলন করেছে সুচিকিৎসার জন্য। যাদের হাত পা রক্তের বিনিময়ে আপনারা এই খবরদারিটা করতে পারছেন, সুযোগ পেয়েছেন, তাদের সুচিকিৎসাটা পর্যন্ত আপনারা করতে পারেন না। আর আপনি বলেন যে নির্বাচন অবাস্তব, মানে অসম্ভব। ইলেকশন কমিশন করতে চায়, আপনাদের মানে অন্য সুরে কথা। এটা তো আসলে প্রথম থেকেই মানে ফ্রম দ্য বিগিনিং একটা প্ল্যান ছিল যে এই সরকারটা 3 থেকে 5 বছর তারা থাকবে। এর মধ্যে এই যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা রাজনৈতিক দল গুছিয়ে সারা দেশে তারা তাদের কর্মযজ্ঞ শুরু করবে। তারপর একটা সুবিধাজনক সময়ে যখন মনে হবে যে হ্যাঁ এখন কিছু আসন পাবে, তখন তারা ইলেকশন দিতে রাজি হতো। কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তো এইটা মানে মানছে না। বিশেষ করে এখন যে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা তো দ্রুত ইলেকশন চায়। আর ইলেকশন ছাড়া আসলে এই দেশে মানে কখনোই স্থিতিশীলতা আসবে না। ইলেকশনের পরেও আসবে কিনা সেটা নিয়েও শঙ্কা রয়েছে। 5.5 মাসে ভয়াবহ আইন শৃঙ্খলা অবস্থার এমন অবনতি সরকার যদি অস্বীকার করে, কিন্তু রাস্তাঘাটে প্রত্যেকটা মানুষ জানে যে রাস্তাঘাটে বেরোতে শঙ্কা হয় যে কখন রামদা চা পাতি নিয়ে ছিনতাইকারীরা হামলে পড়বে। যত ভিডিও ফুটেজ দেখা যায় যে প্রকাশ্য দিবালোকে একটু সন্ধ্যার পরেই এসে রামদা ঠেকিয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে, কোপাচ্ছে, গুলি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মারামারি হচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা বাইরে, তারা দেদারছে, চাঁদাবাজি শুরু করেছে। তো এইটা তো আপনি সামলাইতে যদি না পারেন, এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে, আপনাদের তো কিছু বলাও যায় না। বললে আপনারা রাগ করেন, সরকারের বেশি সমালোচনা করলে রাগ করেন। আপনারা বলেন যে আগের চাইতে অবস্থা ভালো, বলার চেষ্টা করেন। তাহলে আপনি এই দেশটাকে আপনারা কোথায় নিয়ে যেয়ে তারপরে নির্বাচন দিতে চান? একটা হযবরল অবস্থা এই দেশে, শুধু ধর্মার কাঠ। হাসনাত আবদুল্লাহকে দেখলাম যে ওয়াজ মাহফিলে অতিথি হিসাবে কুমিল্লায় গিয়ে সে সুদের বিরুদ্ধে কথা বলছে। অথচ কি বলবো আর কি, যে বাংলাদেশের যে সুদ নেওয়ার সবচেয়ে বড় ব্যক্তি, তিনি দেশ পরিচালনায় বসে আছেন, তার বিরুদ্ধে কোনো কিন্তু কথা নাই। ইসলাম ধর্মে তো, ধর্ম যদি আপনি মানেন, তো ধর্মে তো সুদ মানে ভয়াবহ রকমের একটা খারাপ কাজ, সুদ দেওয়া এবং নেওয়া। এনিওয়ে, শুধু আস্ফালন করে বড় বড় কথা বলে আসলে পলিটিক্যাল পার্টির লিডার, বড় লিডার হওয়া যায় না। বড় লিডার হইতে হলে আপনাকে গণমানুষের সঙ্গে, ন্যাশনাল লিডার হইতে হলে গণমানুষের কথা, গণমানুষের চাওয়া হৃদয়ে ধারণ করতে হবে, ইনক্লুসিভ হইতে হবে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। আপনি একে মারো, ওকে ধরো, ওকে সরাও, এরকম করে আসলে ন্যাশনাল লিডার হওয়া সম্ভব না। ওই পুস্কে লিডার হইতে পারেন আর কি। যে মানে আপনাদের তো অবশ্য একের পর এক ব্যর্থতা, মানে প্রোক্লামেশনও শেষ পর্যন্ত, কালকে ওইটা আলাপ করলাম যে ঝুলে গেছে, এটার হবে না, এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ। মানে
দূরদর্শিতার অভাব, এইটা হলো ম্যাচুরিটির অভাব। কারণ আপনার বয়স এবং অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বিষয়। কেবল আপনারা রাজনীতিতে মানে হাঁটি হাঁটি পাও করেন নাই, তার আগে যদি আপনারা বড় বড় কথা বলেন আর করেন, তাহলে আসলে মানে আপনাদের যে রাজনৈতিক একটা সম্ভাবনা ছিল সেটা অঙ্কুরেই বিনষ্ট হওয়ার অলরেডি পথে একদম নাই হয়ে যাবেন। এদিকে আর একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা প্রথমেই বললাম যে ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়। এরিক গারসেটি ভারতে নিযুক্ত যে অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডর একটা গণমাধ্যমকে বলেছেন। এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে ছাত্র জনতার আন্দোলন, জুলাই অভ্যুত্থান, অনেকে মনে করেন যে এই আন্দোলনের নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্ধন ছিল। সত্য মিথ্যা জানি না, এটা হয়তো কি ইন্ধন ছিল, কি পর্যায়ে ছিল, এটা আসলে আরও একদম রিয়েল ফ্যাক্ট, রিয়েল ইনফরমেশনটা বের হতে 15-20 বছর হয়তো লেগে যাবে। কারণ যখন কোনো একটা যে ক্লাসিফাইড যে নথিগুলো থাকে, মার্কিন অ্যাম্বাসেডর কি বার্তা পাঠিয়েছিল হোয়াইট হাউসে বা ওয়াশিংটনে, সেই বার্তাগুলো যখন ফাঁস হবে বা ওপেন হবে, তখন কিছুটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ইন্ধনটা কোন পর্যায়ে ছিল, কেমন ছিল। কিন্তু মানে এটা সকলেই জানেন, মানেন যে সাবেক আওয়ামী লীগ মানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভায়োলেট করে, তাদের ইগনোর করে, বিশ্বমরলদের ইগনোর করে নিজের মতো করে চলার চেষ্টা করেছে এবং চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকেছিল। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একটু ক্ষুব্ধ ছিল আওয়ামী লীগ সরকারের উপরে। এটা তো এর আগে প্রকাশ্য অনেকবার এইসব নিয়ে কথা হয়েছে। এবং মানে বাইডেন প্রশাসন আওয়ামী লীগের সাথে বাইডেন প্রশাসনের একটা মুখোমুখি একটা সাংঘর্ষিক অবস্থা ছিল বলা চলে। কিন্তু আপনারা খেয়াল করবেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে এসে যখন দায়িত্ব নেন, তখন কিন্তু উনি অনেক ফুরফুরে মেজাজের ছিলেন, অনেক বেশি স্ট্রংগেস্ট মনে হতো তাকে। কিন্তু ঠিক 5 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনের পরে সেই যে ফুরফুরে মেজাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই যে স্ট্রংগেস্ট পজিশন, সেটা কিন্তু পারদ নিচে নেমে গেছে। এখন তিনি যত দ্রুত, এটা অবশ্য প্রচলিত আছে যে ইউনূস সাহেব যত দ্রুত নির্বাচন দিয়ে তিনি আর আসলে চালাতে পারছেন না, যত দ্রুত তিনি দায়িত্ব থেকে সরে যেতে পারেন সেইটার জন্য তিনি চেষ্টা করছেন। যেহেতু একটা দায়িত্ব নিয়ে ফেলেছেন, সেজন্য নির্বাচনের মাধ্যমেই আসলে তিনি চলে যেতে চান। এই জন্যে উনি বলেন যে যখনই চাবে পলিটিক্যাল পার্টিরা, তখনই আসলে নির্বাচন তিনি দিয়ে দেবেন। যেটা বলছিলাম যে বাইডেন প্রশাসন এবং ডেমোক্রেটিক পার্টির সাথে ইউনূসের অনেক একটা গুড রিলেশন ছিল, পার্টির বিভিন্ন বড় পর্যায়ের লিডারদের সাথে। কিন্তু রিপাবলিকানদের সাথে সেই সম্পর্ক নাই। এবং একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস এই রিপাবলিকান তথা ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন এবং ডেমোক্র্যাটদের তিনি অর্থ সহযোগিতা করেছেন বলেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর এসেছিল। ফলে এখন যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, তখন থেকেই আসলে যেমন আপনাদের মনে থাকার কথা, তুলসী গ্যাবার্ডও, ট্রাম্প যাকে নিয়োগ দিয়েছে তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসাবে, সেও কিন্তু বাংলাদেশের হিন্দু মাইনরিটি নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেছে, ইসকন নিয়ে কথা বলেছিল। তো সেই ধারাবাহিকতাতেই এই নতুন এই বার্তাটা এলো মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে। এতদিন কিন্তু এই 5 মাসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এত স্পষ্টভাবে কখনো বলেনি
দ্রুত নির্বাচন তারা চায়, কারণ 5 আগস্টের পর থেকে তো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তো ভয়ানক তলানিতে গিয়ে ঠেকেছিল। এটা নতুন করে বলার কিছু নেই, কারণ সবাই আপনারা জানেন, আমরা জানি। এবং ভারতের সঙ্গে যে আওয়ামী লীগের একটা গুড রিলেশন মানে ছিল এবং এখনো আছে, এবং ভারত আওয়ামী লীগের বাইরে অন্য কোনো পলিটিক্যাল পার্টি কিংবা এখন যে সরকারে যারা রয়েছে অন্তর্বর্তী সরকার, তারা যে তীব্র ভারত বিদ্বেষী, সেটাও আসলে নতুন করে বলার কিছু নেই। ফলে ভারত যে দ্রুত নির্বাচন চাইবে এইটা স্বাভাবিক, কিন্তু যুক্তরাষ্ট্র যেটা বলা হয়, মানে যেটা কথিত রয়েছে, যে বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতার আন্দোলনে যাদের ইন্ধন ছিল, যারা এরকম একটা সরকারকে একটা দীর্ঘমেয়াদে থাকবে যারা একটা সেট করেছিল বলে কথিত রয়েছে, সেইখান থেকে হঠাৎ করে পিছু টান, এইটা একটা অবশ্যই একটা সিগনিফিকেন্ট বিষয়। এবং সেটা ভারতের সঙ্গেও যে বাইডেন প্রশাসনের একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটা ট্রাম্প আসার পরে সেই দূরত্ব কমিয়ে এনে মানে কমে এসেছে। কারণ এই দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনৈতিক আশয় এবং যে রাজনীতিটা দক্ষিণ এশিয়ার, সেই রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই ভারতকে কাউন্ট করে সঙ্গে নিয়ে তাদের চলতে হবে। কারণ এটা তো আপনারাও জানেন যে আমেরিকার সাথে চীনের একটা দ্বন্দ্ব রয়েছে, এবং ব্রিক্স নিয়েও একটা দ্বন্দ্ব, ডলারের বিপরীতে যে নতুন করে মুদ্রা তৈরি করার একটা প্রচেষ্টা। ফলে বাংলাদেশ ইস্যুতে মনে হচ্ছে যে ভারত এবং আমেরিকা এক পথে, মানে একটা সমঝোতা হয়েছে এবং একই পথে তারা হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সেইটা হলো যে এখন তো আসলে চাইলেই, আমি আগেও অনেকবার বলতাম যে কোনো বাইরের কোনো দেশ কাউকে আসলে এনে সরকারে বসিয়ে দিতে পারে না। এইটা হলো যে একটা নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার আসবে এবং তারা ক্রমান্বয়ে প্রেসার দিবে যে গণতান্ত্রিক ওয়েতে যে কোনো পলিটিক্যাল পার্টি তাদের যে আনরেস্ট বা তাদের যে রাজনৈতিক অধিকার, সেটা যেন দেখাতে পারে। মানে তার মানে আওয়ামী লীগের একটা মাঠে ফেরার একটা অবস্থা তৈরি হবে যদি সরকার, মানে গণতান্ত্রিক পন্থায় যদি একটা রাজনৈতিক সরকার আসে। সেইটাই আসলে চাওয়া। এটা আসলে এই ওয়েতে কাজ হচ্ছে, এবং মনে হচ্ছে যে এইটা যেহেতু এই অন্তর্বর্তী সরকারের পেছন থেকে যুক্তরাষ্ট্র তাদের হাত গুটিয়ে নিচ্ছে, ফলে এই সরকারের এই লংজিভিটি করার যে প্রথম দিকে তারা যখন, আপনাদের মনে আছে যে বলতো যে যৌক্তিক সময়ের পরে নির্বাচন, এটা আপেক্ষিক বিষয়। যৌক্তিক সময় সেটা মানে 3 দিনও হতে পারে, আবার 30 বছরও হতে পারে। যে প্রয়োজনীয় সংস্কারও আপনার একটা আপেক্ষিক বিষয়, যে এটা আপনার মানে কখনো 10 দিনও হইতে পারে, 10 মাসেও হইতে পারে, 10 বছরও লাগতে পারে। সেই যে চাওয়া, সেই চাওয়ার থেকে মনে হচ্ছে এখন আর উপায় নাই, মানে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। এবং একটা গণতান্ত্রিক ওয়েতে একটা সরকার আসলে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে একটা জবাবদিহিতা তৈরি হবে। এবং আমরা তো অবশ্যই সংস্কার চাই, প্রয়োজনীয় সংস্কার, সেগুলো পলিটিক্যাল পার্টিগুলো এই যে আওয়ামী লীগের পতন, এটার থেকে একটা শিক্ষা নিয়ে যে কোনো কিছুই অতিরিক্ত, কোনো কিছুই বাড়াবাড়ি যে ভালো না, এবং সবাইকে সাথে নিয়ে যে একটা সহাবস্থান জরুরি, সেইটা সম্ভবত এবার পলিটিক্যাল পার্টিগুলো আসলে আজ করতে পেরেছে। মানে বিএনপির যে বড় পলিটিক্যাল পার্টি, তাদেরও কিন্তু আপনি কথাবার্তা যদি শোনেন, তাহলে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড কথাবার্তা, মানে হাইকমান্ডদের কথাবার্তা। কারণ এই যে প্রতিহিংসা, এটা যদি আপনি চলতে থাকে যেভাবে চলছে, এর তো কোথাও একটা শেষ লাগবে। সেইটার থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা বিএনপি করছে, এটা একটা গুড সাইন। এবং
আমরা চাই আসলে যে একটা সুন্দর পলিটিক্স, মানে গণতান্ত্রিক চর্চাটা যেন গণতান্ত্রিক চর্চার মতো হয়, সবাই মিলে এটা কিছু বিষয়ে জাতীয় ঐক্যমত যেন থাকে, যেন সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, খুবই শঙ্কার বিষয় যে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে অ্যাটলিস্ট মানে 10 বছর সময় লাগবে, মানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে। এটা আমার অ্যাজাম্পশন, যে কারণ এখন যে অবস্থা চলমান এবং পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলেও এইটার যে খুব বেশি তারতম্য হবে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী ডিমোরালাইজড, এত অ্যাগ্রেসিভ আচরণের কারণে, মানে সরকারের অন্যান্য যে অর্গানগুলো রয়েছে তারাও ডিমোরালাইজড বিভিন্ন কারণে। তো ফলে মানে খুব শিগগির স্বাভাবিক পরিস্থিতি আসবে না। মানুষও আসলে কথায় কথায় রাস্তায় নামবে, বিক্ষোভ করবে, মানে অবরোধ হবে, ভাঙচুর হবে, এরকম সামনের দিনগুলিতে প্রশাসন যথাযথভাবে সে তা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে তাহলে তো এটা অফকোর্স, আর ইকোনমির যে ভয়াবহ অবস্থা, এটা তো সত্য যে লুটপাট ভয়ানকভাবে বাংলাদেশে হয়েছে, শুধু দলীয় কর্মী বিবেচনায় না, সরকারি বেসরকারি এই দেশের মানুষ যে সুযোগ পেয়েছে সেই লুট করেছে এবং লুটের টাকা বাইরে পাচার করেছে। ফলে ইকোনমির অবস্থা খারাপ, সেইটাও সামাল দিতে দেশের আসলে পলিটিক্যাল পার্টিরও একটা নির্দিষ্ট সময় লাগবে। সব মিলিয়ে আবার এই যে নতুন যে যারা আসছেন, এই যে যারা এখনো রাজনীতিতে কেবল হাতে খড়ি হচ্ছে, তাদের যে এই যে অহংকারী এবং বড় বড় আস্ফালন, এই সব মিলিয়েও আসলে যেটা গণমানুষের রাজনীতির কথা, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেইটা আসলে মনে হয় না হবে। সব মিলিয়ে আসলে একটা দুঃখজনক অবস্থা। দর্শক, সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।